ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতেই মূলত জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা, এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। বলেন, এর মধ্য দিয়ে দিল্লির কাছে একটা কড়া বার্তা দেয়া সম্ভব হয়েছে যে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সবাই এক। এই উদ্যোগ দেশের রাজনীতিতে উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন তারা। দেশে চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই নজির স্বাধীনতার পর এটাই প্রথম, যা দেশের মধ্যে বড় ঐক্য তৈরি করবে। তাছাড়া যাদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছিল, তারাও গণঅভ্যুত্থানের চেতনায় ফিরবে বলেও মত তাদের। একটা ক্লিয়ার মেসেজ ইন্ডিয়াকে দিয়েছে এবং সেটার সঙ্গে আমি মনে করি জনগণও একমত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ। বাংলাদেশের যে সমস্ত স্টেক হোল্ডার তারা কাছাকাছি আসবে, স্টেক হোল্ডাররা নেগোসিয়েশনে বসবে, সমঝোতা করবে এবং বাংলাদেশ তাকে উঠে দাঁড়াতে পারবে। দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই এই ঐক্যের আহ্বানকে সাধুবাদ জানিয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, এটা সত্য, সবার মধ্যে কোনো ঐক্য নেই, তাই ঐক্য গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতির স্বার্থে আমাদের জাতীয় ঐক্য নাই, সেই প্রেক্ষাপটে এই জাতীয় ঐক্যের ডাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অবস্থা এখনও ভালো না, এখনও খারাপের দিকেই যাচ্ছে বলা চলে, ভালোর দিকে এখনও যাচ্ছে না। আর অন্যদিকে ভারত যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারি। এই ঐক্যবদ্ধতার আদর্শিক ভিত্তি শক্তিশালী না হলে এই ঐক্যবদ্ধ অবস্থা কতদিন থাকবে সেটা বলা মুশকিল। এই ঐক্য রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্রয় আমরা দিব না কেউ, এই ব্যাপারে আমরা সকলে একমত। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে ভারত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। দেশ, জাতি, সার্বভৌমত্ব সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। আধিপত্যবাদী মনোভাবের কারণে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। 18 কোটি 19 কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? কখনোই পারবেন না। হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে। আচরণ পরিবর্তন না করলে আগামীতে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন রিজভী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোন দেশের আগ্রাসন সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কারো অতীত কেমন, বর্তমান কেমন বা ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের। আর জনগণের রায় জানতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতের আমির
ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে সংস্কার প্রয়োজন, তবে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ হতে হবে। সংখ্যালঘুর তকমা লাগিয়ে কিছু মানুষকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। বলেন, দেশের প্রশ্নে সবাই একজোট। সম্মেলনে কুমিল্লার নামে বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর বাড়িধারে ভারতীয় হাইকমিশনে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বেলা 3টা থেকে গুলশান 2 গোল চত্বরে জড়ো হন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হন তারা। তবে কিছু দূর যাওয়ার পর তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে পুলিশের সহায়তায় 3 জন প্রতিনিধি হাইকমিশনের স্মারকলিপি দিতে যান। সীমান্ত হত্যা বন্ধ সহ 6টি দাবি জানানো হয় স্মারকলিপিতে। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। ভারতের প্রোপাগান্ডার জেরে সেখানে বাংলাদেশিদের যাতায়াত কমেছে, এতে ভারতেরই ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল বন্দর ও কাস্টমস ইমিগ্রেশন পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ কেনাকাটা, চিকিৎসা সহ নানা কারণে ভারতে যায়, তবে সাম্প্রতিক উত্তেজনার জেরে সেই সংখ্যা কমেছে। এ সময় নানা উস্কানিতে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হলেও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নৌ উপদেষ্টা। এর আগে বেনাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল ও চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। যাতায়াত একটু কমেছে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই। যাতে ভ্রমণে আমাদের থেকে লোক বেশি যায়, তারা সেখানে চিকিৎসার জন্য যায়, তারা বাজার করতে যায়। না গেছে তাতে আমাদের কি, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে, ঐক্য প্রতিষ্ঠা না হলে অন্তর্বর্তী সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। শুক্রবার রাজধানীর মিরপুরে জুলাই অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় সরকার গঠন করে 6 মাসের জন্য সভা সমাবেশ বন্ধ করারও আহ্বান জানান নুরুল হক। বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা যাবে না। বিপ্লবকে ভিন্ন খাতে নিতে বিভিন্ন মহল ও ভারতীয় মিডিয়া অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তার। ভারতের ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতা। এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। এক দল থেকে আরেক দলে ডিগবাজি দিয়ে প্রার্থী হওয়ার পথ বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। না ভোটের বিধান আবারও ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, প্রবাসীদের ভোটের সুযোগ সহ অন্তত 20টি বিষয় সংস্কারের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সংস্কার কমিশন। গত সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি 1 আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর। সে সময় তার ডিগবাজি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনের আগে এই ধরনের দলবদল বন্ধের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অন্তত 3 বছর দলের সদস্যপদ থাকার প্রস্তাব করতে যাচ্ছে সংস্কার কমিশন।
কেউ যদি দলের মনোনয়ন পেল না, আরেক দলে গিয়ে সাথে সাথে প্রার্থী হলো। গুরুত্বপূর্ণ নেতা তারা অনেক সময় বাদ পড়ে যায়। তো এবং এর মাধ্যমে ওই যে একটা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। নির্বাচনে অটোপাস বন্ধ করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নারী আসনের সংখ্যা বাড়ানো, নির্বাচনী ব্যয় নিরীক্ষা, হলফনামার তথ্য যাচাই, প্রবাসীদের ভোটের সুযোগ, প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানোর বিষয়ে সুপারিশ করতে পারে সংস্কার কমিশন। না ভোটের পক্ষে তো বিরাট জনমত আছে। না ভোট থাকলে কিন্তু 2014 সালের সেই কলঙ্কজনক নির্বাচন হইত না। 153 জন বিনা ভোটে নির্বাচিত হতে পারত না। না ভোট যদি আসে বিনা প্রতিদ্বন্দ্বিতার কারণে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডক্টর শামসুল হুদার কমিশনের সময় এই নিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা দেখেছি নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় আনা, এগুলো বিবেচনাধীন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশগুলো চলতি মাসেই জমা দেওয়ার কথা। জনমত আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2014 সালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন এবং আরেক আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। বিকেল 3:30টার দিকে 2 আসামিকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষ তাদের 10 দিনের রিমান্ড আবেদন করে আদালত চন্দন দাসকে 7 দিন এবং রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সাইফুল হত্যার ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। আর হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জে গ্রেপ্তার করে চট্টগ্রামে নেওয়া হয়। 26শে নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং মাননীয় আদালত শুনানি অন্তে 10 দিনের মধ্যে আসামি চন্দন দাসকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। শিক্ষার্থীদের আন্দোলনের পর বার্ধক্য ও ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন সহ 3 শিক্ষক পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী শামীম সুলতানা এবং ট্রেজারার অধ্যাপক ডক্টর তৌফিক সাইদ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় 3টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তারা। সহকর্মীদের সাথে বিরোধ আর পুলিশের উচ্চ পর্যায়ের প্রভাবে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ফাঁসানো হয় সাবেক এসপি বাবুল আক্তারকে, এমন দাবি করেছেন তার আইনজীবীরা। এছাড়া এজাহারে অসত্য তথ্য আর গোজামিলে ভরা বলেও দাবি তার। একই অভিযোগ করেছেন মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামি ইহতেশামুল হক ভোলাও। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের জিসি এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় 5 লাশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার। এর 3.5 বছর পর আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে পিবিআই। স্ত্রী হত্যায় জড়িত অভিযোগে 2021 সালে গ্রেপ্তার হন বাবুল আক্তার। প্রায় 3 বছর 7 মাস পর সম্প্রতি জামিনে মুক্ত হন তিনি। আইনজীবীর দাবি, সহকর্মীদের সাথে বিরোধ আর পুলিশের উচ্চ পর্যায়ের প্রভাবে ফাঁসানো হয় তাকে। উনি একটা লিখিতভাবে দিয়ে গেছে, 8 নম্বর সাক্ষী হিসেবে দিয়েছিলেন। এরপরে বনজবাবু যখন রিটায়ার করলেন, ওই লোক নিজে এসে বলে যে আমি কোনো টাকাও পাঠাই নাই, এসবগুলো আমি জানিও না, এসব বিষয়ে আমার কোনো ইনভলভমেন্ট নেই, আমি ঢাকায় ব্যবসা করি। আমাকে বনজ কুমারের পিবিআর মানুষজন আমাকে এবং আমার ফ্যামিলিকে জিম্মি করে আমাকে এটা বলতে বাধ্য করেছে। মামলার আরেক আসামি ইহতেশামুল হক ভোলার দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের ফল ভোগ করছেন বাবুল আক্তার। সব তো বনজ কুমারের ষড়যন্ত্রগুলো,
বিশেষ তো বনজ কুমারে পিবিআর কাস্টডিতে 2-3 দিন রাখি সাক্ষীগুলারে বানাইছে, যেভাবে বানাইছে এভাবে কোর্টে বলে গেছে, কোর্টও আবার না বললে এসকর্ট ছিল। রাষ্ট্রপক্ষ বলছে এ ধরনের চাঞ্চল্যকর মামলার আইনি দিক ভালো করে খতিয়ে দেখা দরকার এবং সেটাই করা হচ্ছে। এটা ট্রায়ালের ব্যাপার, বিজ্ঞ বন্ধুদের কথা বিজ্ঞ বন্ধুরা ট্রায়ালেই প্রমাণ করবে যে কতটুকু ওনার যৌক্তিক বা অযৌক্তিক ওনারা যে কথাগুলো আপনাকে বলেছেন। 2022 সালে 13 সেপ্টেম্বর বাবুল সহ 7 জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেয় পিবিআই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্বেতপত্রের তথ্যানুযায়ী আওয়ামী লীগ আমলে 28 লাখ কোটি টাকা পাচার সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভবিষ্যতে এমন অপরাধ রুখতে সুশীল সমাজ, নাগরিক ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চোরতন্ত্র ফিরে আসা ঠেকাতে বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ তাদের। সবার আগে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়নের যে গল্প দেয়া হয় তা দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। তবে শ্বেতপত্র কমিটি মনে করে সত্যিকার অর্থে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনা সরকার। ব্যাংক ঋণ কেলেঙ্কারি, ব্যাংক অধিগ্রহণ সহ অন্তত 28টি পদ্ধতিতে অর্থ পাচার করেছে তারা। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবাধ দুর্নীতির মাধ্যমে 1.5 দশকে পাচার হয়েছে অন্তত 28 লাখ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে। এই ব্যাপক সংস্কার করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই দুর্নীতির ধারা যেন অব্যাহত না থাকে সেজন্য বিচার বিভাগে সংস্কার আনতে হবে সবার আগে। সুশীল সমাজকে হতে হবে জবাবদিহিমূলক। আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি এরকম ভালো প্রস্তাব, আমরা 90 অভ্যুত্থানে দেখেছি, আবার আমরা দেখতে পাচ্ছি এরা প্রতিজ্ঞা রাখে না। সুতরাং এটা আমাদের সম্মিলিতভাবে কনশাস ভিত্তিতে আমাদের কতগুলি একটা জায়গায় একত্র হতে হবে। রাষ্ট্রচিন্তকদের মতে সাংবিধানিক ও আইনি উপায়ে কাঠামোগত পরিবর্তন করতে হবে। অর্থনৈতিক সংস্কার ছাড়া পরিবর্তন অসম্ভব। রাজনীতি, সংস্কৃতি সবকিছু নির্ধারক হচ্ছে অর্থনীতি। তাই যদি হয় তাহলে পরে অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক সংস্কার ব্যতীত আর কোনো বিকল্প নেই। সাংবিধানিক উপায়, আইনি উপায়, আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের এই চোরতন্ত্র যাতে আর ফিরে না আসে সেইভাবে পরিবর্তন করতে হবে। সর্বস্তরে সততা নিশ্চিতে দরকার মানসিকতা পরিবর্তন। তাই উন্নত দেশের আদলে আইনি চর্চার মাধ্যমে সমাজ কাঠামোকে দৃঢ় করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনীতিবিদদের দুর্নীতিতে যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে রাজধানীতে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সরকারি কর্মকর্তারাই এসব দুর্নীতিতে সহায়তা করেছে। অপকর্মে যারা জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পরে জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্পে হাত দেওয়ার আগে রাজস্বের হিসাব করা উচিত। পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো প্রকল্পে রাজস্বের বিষয়টি বিবেচনা করা হয়নি। রাজনীতিবিদদের আমরা দায়ী করি, কিন্তু এইসব প্রকল্পগুলো তো সরকারি কর্মকর্তারা ইয়ে করেছেন, এবং আমরা কিন্তু এখনো সেই ট্র্যাপে আছি। এখনো কিন্তু আমাদের সরকারের মধ্যে এমন কোনো সম্পদ নাই যারা এগুলো বুঝে নিতে পারবেন। ওই যে আমাদের দাতা সংস্থারা আছে তারা বুঝায় দেয়, তাদের সাদা চামড়া কনসালটেন্টরা আমাদের বুঝায় দেন যে এটাই ব্যয়, এটাই এবং আমরা সেটাকেই মেনে নিই। দেশে ধারাবাহিকভাবে কমছে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে 15%। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশি বিদেশি বিনিয়োগ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এজন্য ব্যবসার পরিবেশ তৈরি ও আস্থা অর্জন করেই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা।
গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রথমেই ধাক্কা খায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে যায় উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $30 কোটি। গত অর্থবছরের একই সময়ে যা ছিল $35 কোটি 30 লাখ, অর্থাৎ 3 মাসে এফডিআই কমেছে 15%। নতুন বিনিয়োগ আসবে না এই মুহূর্তে 3 মাসে, কারণ সবাই তো চিন্তা করবে এটা কি হচ্ছে বাংলাদেশের পলিসিগত কি চেঞ্জ হবে, নতুন সরকার আসলে ওটা থাকবে কি থাকবে না, তো ওই আনসার্টিনিটি থাকবে। ইমিডিয়েটলি সমস্ত পরিবর্তন হবে না। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা 100টি অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়ীরা বলছেন, সেবার পরিধি বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। ওর তো প্রফিট করবো, টাকা নিয়েও যেতে হবে, তো ওর ওই কনফিডেন্সটা প্রয়োজন। তো আমাদের একটা বড় কাজ হচ্ছে দেশের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। আমরা যতই বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারবো, আমরা হুট করে পলিসি চেঞ্জ করব না। ইউটিলিটি যে সুবিধাগুলো আছে, বিশেষ করে এখানে যে বিদ্যুৎ, আমরা গ্যাস, অবকাঠামো, এই কাজগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। তো আমার মনে হয় যে আমাদের যে 5টি ইকোনমিক জোন এখন প্রস্তুত আছে, এখানে বিনিয়োগকারীরা, বিশেষ করে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, তারা এখন আসতে পারে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে দেশের এফডিআই এখনও জিডিপির 1% কম। উন্নত দেশের লক্ষ্য পূরণের যা আরও বাড়াতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রেজিং সম্পন্নের 6 মাসের মধ্যেই পায়রার রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্যতা সংকট। জেটিতে ভিড়তে পারছে না কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ। এতে বন্দরের আউটারে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। কয়লা বা পণ্য খালাসে বাড়ছে খরচ। 2021 সালে রাবনাবাদ চ্যানেলের গভীরতা 10.5 মিটার করার লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান্ডিনোর। প্রকল্পের কাজ শেষ হয়েছে এবছরের এপ্রিলে। ড্রেজিং শেষ হওয়ার 6 মাসের মাথায় দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেটিতে ভিড়তে পারছে না কোনো মাদার ভেসেল। বন্দরের আউটারে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। জ্বালানি পরিবহনে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে 3টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। মেইনটেনেন্স ড্রেজিং না হওয়ার কারণে আস্তে আস্তে নাব্যতা হারিয়ে ফেলছে। এখন তো জাহাজ ঢোকা খুবই মুশকিল, 15,000 টন নিয়েও জাহাজ ঢুকতে পারে না। ফলে সমস্ত কয়লা আমাদেরকে চিটং আউটারে লাইটারিং করে তারপর এখানে নিয়ে আসতে হয়। পলিপোরে নদীর রাবনাবাদ চ্যানেলের ড্রাফট কমে 6.5 থেকে 5.9 মিটারের মধ্যে চলে এসেছে। বর্তমানে এই কারণে আমাদের যে কয়লার মাদার ভেসেলগুলো আসছে, সেগুলো আমাদের জেটি পর্যন্ত আসতে পারছে না। নতুন করে ড্রেজিংয়ের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। 2টি ড্রেজার ক্রয় করার প্রস্তাবনা এবং আমরা মেইনটেনেন্স ড্রেজিংয়ের প্রস্তাবনা নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আর খুব শীঘ্রই আমরা ব্যবস্থা আশা করছি। বর্তমানে আমাদের 7.5 থেকে 8 মিটারের জাহাজ আমরা আনয়ন করছি। রাবনাবাদ চ্যানেলের গভীরতা প্রকল্পে খরচ হয়েছে 6.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর রমনা পার্কে চলছে জনতা ক্লাব অব গ্রেটার ঢাকার উদ্যোগে ওয়াকাথন। লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তন কমানোর সচেতনতায় এই উদ্যোগ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনোয়ার সাদাত নূর, সেখানে আয়োজনের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? জনতা ক্লাব বের আয়োজনে রাজধানীর রমনা পার্কে একটি ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। মানে এটা ম্যারাথনের মতোই একটি অংশ, যেখানে আসলে হাঁটাহাঁটি করা হয়। এই আয়োজনটির মাধ্যমে আসলে সচেতনতা তৈরির কথা বলছেন এই ক্লাবের যারা সদস্য আছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে তারা এই অনেকক্ষণ আগেই এই প্রোগ্রামটি শুরু করেছেন। এখন তারা যে মূল অংশ হাঁটা সেই অংশটি শুরু করবেন। এর মধ্যে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছেন। তারা আসলে নারীদের যে যৌতুক প্রথা বন্ধ করো, নারী অধিকার নিশ্চিত করো, নারীদের যে
অধিকার সেটি যেন প্রতিষ্ঠা পায় সেই ব্যাপার নিয়ে এই অর্গানাইজেশনটি ক্লাবটি আসলে কাজ করেন। তারা বাল্যবিবাহ দূর করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন, গ্রামে গ্রামে বা বিভিন্ন মহল্লায় গিয়ে তারা এই যে ক্ষুদ্র নারীদেরকে বোঝানোর যে চেষ্টা সেটা করে থাকেন। পাশাপাশি তারা যে নারীদের সচেতনতা বা মানুষের সুস্থ থাকতে যে প্রতিদিন ব্যায়াম বা হাঁটার প্রয়োজন আছে সেটি উপলব্ধি করাতে আজকে সকাল থেকেই তারা এই রাজধানীর যে রমনা পার্ক সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই মানুষকে সচেতন করছেন, বিভিন্নভাবে লিফলেট বিতরণ করেছেন। এর আগে অন্যদেরকেও এখানে আহ্বান জানিয়েছিলেন এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। এর মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে তারা যারা চিলড্রেন এবং শিশু এবং নারীদের উপরে তার বেশি গুরুত্ব আরোপ করে থাকেন যে কিভাবে তাদেরকে স্বাবলম্বী বা গড়ে তোলা যায়। আমরা দেখছি যে অনেক শিশু এই ইয়াতে অংশ নিয়েছেন। তারা প্রত্যেকেই আজকের জন্য এখানে মেসেজটা দিতে যান যেন হাঁটাহাঁটি যে মানুষের সুস্বাস্থ্যের একটি লক্ষণ সে ব্যাপারটা তারা বলতে চাচ্ছেন। তবে 16 দিন ব্যাপী কিন্তু এই জনতা ইন্টারন্যাশনাল একটি আয়োজন করেছে, সেই 16 দিনের একটি দিন আজকে যেখানে হাঁটাহাঁটির কথা বলা হচ্ছে। রাজধানীর রমনা পার্ক থেকে ওয়াকাথনের সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ডিলাররা বলছেন উৎপাদক প্রতিষ্ঠান চাহিদা মতো তেল সরবরাহ না করায় এই সংকট। 2-1 দিনের মধ্যে এর সমাধান না হলে বাজারে বোতলজাত তেল একেবারেই মিলবে না। এদিকে বেশিরভাগ দোকানে বোতলজাত তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা। সংকটের দ্রুত সমাধানের দাবি তাদের। ওই যে যারা ডিলার ওনাকে বলেন শুধু আমি তেল নেব, আপনি আড়াটা দিব না। আপনি আমলিক বললেন কেন? আপনি আমলিক থেকে আমলিক বলছি। 1 লিটার সয়াবিন তেল কেনা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার এই বিতণ্ডা। তেল কিনতে হলে ক্রেতাকে এর সাথে ওই কোম্পানির অন্য আরেকটি পণ্য নিতে হবে, এমন শর্ত জুড়ে দিয়েছেন বিক্রেতা। এতে স্বভাবতই ক্ষুব্ধ ওই ক্রেতা। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো সয়াবিন তেলের সাথে তাদের আরও কিছু ভোগ্যপণ্য না নিলে আলাদা করে তেল সরবরাহ করছেন না। আমার 10 বস্তা আটা দিতে বলছি, তাও আমি বলছি 5 কার্টন দেন, কিন্তু এর পরে বলতেছে আপনি 5 কার্টন পাইবেন না, আপনি 2 কার্টন পাইবেন। 50 লিটার 60 লিটার তেল লাগে, সেখানে আমরা 20 লিটার তেলও পাই না। গত 2 সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে এই সপ্তাহ এটি আরও প্রকট হয়েছে। দোকানে দোকানে ঘুরেও বোতলজাত তেল পাচ্ছেন না ক্রেতারা। 5-7টা দোকানে গেছি, তীর বা রূপচাঁদা যেটা আমরা ব্যবহার করি সেটা নাই। যে কয়েকটা আড়ত আছে, আমি 4টা দোকানে আমি ঘুরে আসছি। 5 লিটারের কোনো দেশি তেল নেই, সব সানফ্লাওয়ার বা বাইরের কোনো তেল আছে। শুক্রবার সকাল থেকে তেলের সরবরাহ না থাকায় কারওয়ান বাজারের অনেক ডিলারের দোকান ছিল বন্ধ। উৎপাদক প্রতিষ্ঠানগুলো কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে, অভিযোগ তাদের। 1 লিটার 2 লিটার 5 লিটার মালের সংকট বেশি, কিন্তু কোম্পানিগুলো অ্যাভেলেবেল ফ্যাক্টরি থেকে মাল ডেলিভারি দিচ্ছে না। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে। ফুলকপি ও বাঁধাকপি 40 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 40 টাকা কেজি, মানভেদে সিম 60 থেকে 100 টাকা ও টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। তবে বাজারে আলুর দাম এখনও বাড়তি, মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 100 টাকা কেজি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিচঢালা কার্পেটিংয়ে উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর থেকে রাঙাপানি পর্যন্ত রাস্তাটি। প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ভাঙা সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়েছেন চালক যাত্রীরা। রাঙামাটি সদর হাসপাতাল সংলগ্ন দক্ষিণ কালিন্দীপুর মৎস্যবাদ থেকে সুখী নীলগঞ্জ পর্যন্ত সেতুটির উদ্বোধন হয়েছে গেল বছর। এরপর থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দক্ষিণ কালিন্দীপুর থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কটি। পর্যটকবাহী যানবাহনের পাশাপাশি প্রতিদিন সড়কটিতে চলাচল করে কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে বেড়েছে দুর্ভোগ। এটা আসলে কাজ হচ্ছে না দীর্ঘদিন, তো এখানে আসলে মোটরসাইকেল না যে কোনো গাড়ি চালাইতে আসলে অনেক সমস্যা হয়ে যায়। একটা খুব অসুবিধার হইতেছে যে দিন দিন ভেঙে যাচ্ছে এবং গাড়ি চলার অযোগ্য হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে দ্রুত সহকারে যেন রাস্তার সংস্কার করা হয়। সড়কটি দেখভালের দায়িত্বে পৌরসভা। অর্থ বরাদ্দ পেলে সংস্কারের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজেক্ট পৌরসভায় চলমান আছে, এডিপির অর্থায়ন আছে, সেগুলো থেকে আমরা মেনটেনেন্স করব ধারাবাহিকভাবে। কিছু ইতিমধ্যে আমরা
স্থানীয় সরকার মন্ত্রণালয় অ্যাপ্রুভালের জন্য প্রস্তাব পাঠিয়েছে। অ্যাপ্রুভাল হয়ে আসলে আমরা কাজ শুরু করতে পারব। ভোগান্তি এড়াতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন শহরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন খাগড়াছড়ির 14 কৃষি উদ্যোক্তা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে খামারে ব্যবহার করা হয়েছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। আর চাষাবাদ পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এই ধরনের উদ্যোগ জরুরি বলেছে কৃষি বিভাগ। বেতছড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম। এখানে গড়ে উঠেছে ভিন্ন ধরনের কৃষি খামার হিলস গার্ডেন অ্যাগ্রো ফার্ম, যে খামারে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আমলকি, আমসহ বিভিন্ন প্রজাতির ফল, বনজ, ঔষধি গাছ। প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে এই খামারে ব্যবহার করা হয় কাঁচা নিম পাতা, আম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ থেকে তৈরি করা বালাইনাশক। আর সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর। বিষাক্তকর জিনিস বা ক্রয় করি না, আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকামাকড় মারার জন্য আমরা গাছে নিজেই তৈরি করে থাকি। ফল ফসলের গাছ অত ওষুধ পানির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা করতেছি, কোনো সার বিষের কোনো কারবার করি না। আমরা এখানে সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ। শুধু তাই নয়, কৃষি পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের এই উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ। এটা নিঃসন্দেহে এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই। তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ের কৃষি খামারের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার স্বপ্ন দেখেন এই খামারের উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কৃষকদের দিল্লি যাত্রা কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। টিয়ার গ্যাসে আহত হয়েছেন 8 কৃষক, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছে কৃষকরা। তবে তাদের দাবি নিয়ে আলোচনা না করলে রোববার থেকে ফের দিল্লি চলো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফসলের ন্যূনতম দাম নির্ধারণে আইনি নিশ্চয়তা, ঋণ মাফ করা, পেনশন চালু সহ কয়েক দফা দাবিতে ভারতের কৃষকদের এই বিক্ষোভ। শুক্রবার দিল্লি অভিমুখে কর্মসূচির ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। শম্ভু সীমান্ত থেকে স্থানীয় সময় দুপুর 1টায় শুরু হয় পদযাত্রা। দিল্লিতে মিছিল করার জন্য আমরা নিরাপত্তা বেষ্টনী ভাঙতে চাই না। আমরা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে চাই এবং শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাই। এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে মিছিল। কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। পরে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়। কৃষকদের দাবি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারকে শনিবার পর্যন্ত সময় দিয়েছে আন্দোলনকারীরা। নইলে রোববার বেলা 12টা থেকে আবারও দিল্লি যাত্রার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে বিশৃঙ্খলা এড়াতে হরিয়ানার আম্বালা জেলায় জারি করা হয়েছে 144 ধারা। সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি 11টি গ্রামে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে মোদি সরকারকে সক্রিয় প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। মণিপুরের মতো পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়েও সতর্ক করেছে দলটি। গত 10 মাসে এ নিয়ে তৃতীয়বার দিল্লি যাত্রার চেষ্টা চালালো ভারতের কৃষক সংগঠনগুলো। ফেব্রুয়ারিতে 2 দফা আন্দোলনেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছিল। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 63 জন ফিলিস্তিনি। এর মধ্যে নারী, শিশু সহ আছেন নুসেরাত শরণার্থী শিবিরে 21 জন। গাজার উত্তরাঞ্চলেও অব্যাহত আছে অভিযান। কামাল আদওয়ান হাসপাতাল ও আশপাশের এলাকায় কয়েক দফা ড্রোন হামলা চালায় আইডিএফ। এতে নিহত হন অন্তত 29 জন ফিলিস্তিনি। হাসপাতালটিকে জেনে শুনে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের।
তবে তা নাকচ করেছে তেল আবিব। এছাড়া গাজায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত রয়েছে বলে জানিয়েছে হামাস। কারণ হিসেবে তারা বলছে নেতানিয়াহু সরকার এখনও প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়নি। এদিকে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অভিযোগ যুক্তরাষ্ট্রের পর প্রত্যাখ্যান করেছে জার্মানি। যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী হাতের কাছে নিজের দায়িত্ব হস্তান্তর করতে চান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, যিনি যথাযথভাবে পররাষ্ট্রনীতিগুলো সামলাতে পারবেন। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের শেষ সময়ে এসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্লিংকেন। এ সময় গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর দায়িত্ব পালন শেষে বিদায় জানাবেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যান্টনি ব্লিংকেন। শেষ সময়ে এসে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন তিনি, যেখানে উঠে এসেছে বৈশ্বিক নানা ইস্যু। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে মনোনীত করেছেন ট্রাম্প। রুবিও যথাযথভাবে পররাষ্ট্রনীতি সামলাবেন বলে প্রত্যাশা ব্লিংকেনের, কারণ একটি শক্তিশালী হাতের কাছে নিজের দায়িত্ব হস্তান্তর করতে চান মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। My intent and my focus, as I said, is to make sure that আমার লক্ষ্য হলো শক্তিশালী একটি হাতের কাছে দায়িত্ব হস্তান্তর করা। দেশের এবং প্রশাসনের স্বার্থে এটি করা উচিত। আমি বিশ্বাস করি আমার উত্তরসূরি মার্কো রুবিও যথাযথভাবে তার দায়িত্ব পালন করবেন, কারণ বিশ্ব তার গতিতে এগিয়ে চলছে এবং আমরা একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য ইস্যুতে কথা বলেন ব্লিংকেন। এ সময় গাজায় সংঘাত বন্ধে অবশিষ্ট প্রতিটি মিনিট ব্যবহার করছেন বলে জানান তিনি। গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট লাঘবে আমি আমার অবশিষ্ট প্রতিটি মিনিট ব্যবহার করছি, কারণ সাধারণ ফিলিস্তিনিদের কোনো দোষ নেই। সামনে হয়তো অনেক সময় থাকবে, অনেক পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমাদের প্রশাসনের সময় শেষ হওয়ার পর মানুষই বিচার করবে আমরা ভালো করেছি না মন্দ করেছি। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন ব্লিংকেন। এ সময় তরুণদের যুদ্ধে অন্তর্ভুক্ত করতে কিয়েভকে পরামর্শ দেন তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের শুরুর দিকে টিকটকের ব্যবহার বন্ধ করতে হবে, তা না হলে নিষেধাজ্ঞার মুখে পড়বে চীন ভিত্তিক প্রতিষ্ঠান বাইট ডান্সের এই অ্যাপটি। শুক্রবার এই রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। ৬ সপ্তাহের মধ্যে নিষিদ্ধ হতে যাচ্ছে ১৭ কোটি আমেরিকানের ব্যবহার করা এই অ্যাপ। একে বাণিজ্যিক দস্যুতার আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবে বাইট ডান্স। মার্কিন অধিকার কর্মীরা বলছেন টিকটক নিষিদ্ধের অর্থ নাগরিকদের প্রথম সংশোধনী অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এদিকে চীনা এই অ্যাপটিকে আমেরিকানদের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে দেশটির বিচার বিভাগ। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে বাজিমাত রংপুর রাইডার্সের। ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর। প্রথম আসরের বাজিমাত রংপুরের, টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু দলটার। উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। ৪৯ বলে ৬৮ করে থামেন টেইলর। সাইফ ও ম্যাডসেন ইনিংস বড় করতে না পারলেও সৌম্যর অপরাজিত ৫৪ বলে ৮৬ রানের উপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় পুঁজি পায় রংপুর। জবাবে নড়বড়ে শুরু ভিক্টোরিয়ার। ওপেনার ক্লার্কের ২২ বলে ৪০ ছাড়া বাকি কেউ ভালো পারফর্ম করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দলটির ইনিংস। ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার হারমিতের। ২টি করে উইকেট নিয়েছেন মাহেদী, সাইফ ও রিশাদ। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 জিতে সিরিজের সমতা আনতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচের ভুল শুধরে সেই লক্ষ্যে প্রস্তুত লাল সবুজের মেয়েরা।
সিলেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 শুরু আজ দুপুর 2টায়। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী দল। দারুণ শুরুর পরও সিলেটে এমন হার নিয়ে প্রশ্ন উঠলেও সমতায় ফেরার ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না নিগার সুলতানার দল। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-20 দিয়ে প্রায় 1.5 বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন পেসার জাহানারা আলম। মোমেন্টাম ফেরাতে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দায়িত্ব নেয়ার পরামর্শ এই পেসারের। 3 থেকে 4টি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে, হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে। সিলেটের ফ্ল্যাট ট্র্যাকে বলের নিয়ন্ত্রণ রাখা কঠিন, সেই কঠিন কাজটাই করতে হবে বোলারদের। পাশাপাশি সুপ্তা দিলারাদের ভয়ডরহীন ক্রিকেটের তাগিদ জাহানারা আলমের। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো। এবং আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।